আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আব্দুল সালাম গাজী। আমার বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে। বর্তমানে ঢাকাতে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। একটা অদ্ভুত ঘটনার সাক্ষী আমার এক প্রতিবেশী কাকা, যার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এর কোনো ব্যাখ্যা হয়ও না। আমাদের এলাকায় ঘটে যাওয়া এমন একটা অবিশ্বাস্য লোমহর্ষক ঘটনা আজ আপনাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটি 1980-এর দিকের এবং এখনো চলমান। কেন চলমান সেটা এই লেখার শেষে পরিষ্কার হয়ে যাবে আশা করি। আমার গ্রামের এক বয়স্ক লোক নাম মেহের আলী, যার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করা এবং তিনি আমাদেরকে পুরো ঘটনাটি বোঝার স্বার্থে ভেঙে ভেঙে বলেছেন। আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করলাম। তখন বর্ষাকাল, থেকে থেকেই বৃষ্টি হচ্ছে। কাচারি ঘরে বসে অদ্ভুত সুরে একটা বই পড়তেন কালিম জোলা। জোলা একটা বংশের নাম। কাপুর বনে যারা, আমাদের গ্রামের ভাষায় তাদেরকে জোলা বলা হয়। কোনো কাজ না থাকায় মেহের আলী, আমার পাড়ার কাকা, যার কাছ থেকে এই ঘটনাটা শোনা হয়েছে, এবং তার দুই বন্ধু সেই কাচারি ঘরে যেত এবং কালিম জোলার সাথে বসে গল্প করত। কালিম জোলা অর্থাৎ যে লোকটা এই বৃষ্টির মধ্যে কাচারি ঘরে বসে একটা অদ্ভুত সুরে কোনো একটা বই পড়তেন। যিনি ঘটনা বলছেন, যার মুখ থেকে শোনায়, এবং তিনি এবং তার দুই বন্ধু মিলে এই লোকের সাথে কালিম জোলার সাথে দেখা করার জন্য সেখানে যেতেন। কালিমজোলার বয়স তখন 35 কি 40। সম্পর্কে প্রতিবেশী কাকা হতো মেহের আলীর। বলে রাখা ভালো, কালিমজোলা কালো জাদু করত। গ্রামে তার কোনো কদর ছিল না, কারোর সাথে তেমন মিশত না। কিন্তু মেহের আলী খেয়াল করত কালিমজোলার ডাক নাম অনেক দূর পর্যন্ত। অনেক দূর থেকে সব অচেনা লোক আসতো তার কাছে। সমাধান নিয়ে তারা চলে যেত। মেহের আলী কালিমজোলার বিভিন্ন কাজ খুব কাছ থেকে দেখতে পেরেছিল। যেমন মোরগের গলা কেটে সেটা শিল পাটা দিয়ে বেটে পোষা বেড়ালকে খাওয়ানো, গাছের ডাল দিয়ে খাতার পাতায় অদ্ভুত কোনো লেখা, কবরস্থানে রাত্রি যাপন, মৃত মানুষের হাড় সংগ্রহ, অনেক কিছুই সে দেখেছিল। একদিনের ঘটনা, মেহের আলী ও তার বন্ধুরা কালিমজোলাকে হাসির ছলে জিজ্ঞেস করলো যে, কাকা, আপনি যে এইসব কুফুরি করেন, আপনার ভয় করে না? একদিন তো মরতে হবে, হিসাব হবে, আপনি জাহান্নামে যাবেন, তখন কি করবেন? উত্তরে কালিমজোলা যেটা বলতো সেটা বলতে আমার ইচ্ছে করছে না, বোঝার সুবিধার্থে আমাকে বলতে হচ্ছে। কালিমজোলা তখন মেহের আলীকে বলতো, হিসাব বলে কিছু নেই। আমরণ ভেঙে যদি মরণ হয় তবে হিসাবের খাতা বন্ধ হয়ে যাবে। হাসরের ময়দানে সবাই দাঁড়াবে। সাদা কাপড় পরিহিতা এক মহিলা এসে সব হিসাবের খাতা বন্ধ করে দেবে। ধর্ম নিয়ে এভাবে উক্তি করার জন্য মেহের আলী গ্রামের সবাইকে এই বিষয়ে ভালো করে জানায়। গ্রামের মোটামুটি একটা সিদ্ধান্ত হয়, কালিমজোলা ও তার পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়। গ্রাম থেকে জানানো হয় এসব নাফরমানি না ছাড়লে পরিবারের কারো মৃত্যুতে গ্রামের কেউ জানাজা দেবে না। তখন কালিমজোলা শুধু একটা কথাই বলে, আমার জানাজা তোদের দিতে হবে না, মরলে তো দিবি। অনেক দিন কেটে যায়। হঠাৎ করেই কালিমজোলা অসুস্থ হয়ে পড়েন। তার বলিষ্ঠ দেহ যেন ভেঙে যায় ক্রমশই। হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় তার বাঁচার সময় একেবারেই কম, তার বাঁচার কোনো সম্ভাবনা নেই এবং সময়সীমাও নির্ধারণ করে দেয়া হয়। তাকে যখন গ্রামে আনা হয় সবাই তাকে দেখতে আসে। সৃষ্টিকর্তার শাস্তি দুনিয়া উপরেও যে হয় সেটা দেখার জন্যই হয়তো অনেক মানুষ আসতো। কিন্তু দেখতে যাওয়ায় সবাই রাগ করে থাকলেও কালিমজোলার অবস্থা দেখে সবাই খুবই মর্মাহত হন। খুবই খারাপ অবস্থা। অবাক করা বিষয় হলো, ডাক্তারের বেঁধে দেওয়ার সময় অতিবাহিত হওয়ার পরও কালিমজোলা মারা যাননি। সে আরো ছটফট করতে থাকে, নিজেই নিজের গলা চেপে ধরে বুক চাপড়াতে থাকে। একদিন বিকেলবেলা মেহের আলী তখন ওই বাড়িতেই। কালিম কাকা তার স্ত্রীর উদ্দেশ্যে ওই কাচারি ঘরের দিকে হাত তুললেন। কালিম কাকার স্ত্রী সাথে সাথে কান্না শুরু করলেন। আধো গলায় কালিম কাকা বললেন, কাচারিটা ভেঙে ফেলো। পরদিন সকালে লোক এনে কাচারি ঘরটা ভেঙে ফেলা হলো। আর এই দিকে কালিম কাকা ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কাচারি ঘরের সাথে এমন কি সম্পর্ক সেটা সবার কাছেই একটা রহস্য। ঘটনাটা এখানে শেষ হলে অনেক ভালো হতো, কিন্তু এর শেষটা অনেক দূরে। এই যে শুরুতে বলছিলাম, ঘটনা এখনো চলমান। কালিমজোলাকে জানাজা করা হবে। বাড়ির উঠোনে বেশ মানুষের সমাগম। পরিবারের লোকজন যখন দেখা করেছিল তখন তার মেয়ে চিৎকার করে উঠল, আব্বা মরে নাই, আব্বা বেঁচে আছে। চোখ মিটমিট করছে। উপস্থিত জনতা সবাই ভয়ে ছুটোছুটি করতে থাকে।
এমন একটা পরিস্থিতি সত্যি আর কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই। সবাই দূর থেকে দেখছে লাশটি কাফনের মধ্যে থেকে নড়তে থাকে। একটা সময় সে তার হাত বের করে আঙুলটা কামড় দিয়ে রক্ত ঝরায় এবং তারপর সেই রক্ত ঝরতে ঝরতেই আবার সে নিস্তেজ হয়ে পড়ে। এভাবেই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় কালিম কাকা। কিছু মানুষ তখনও সেখানে ছিল। তার কোনো রকম জানাজা করে কবরস্থ করা হয় কালিমজোলাকে। বেশ কিছুদিন পর থেকে গ্রামে আরেকটা সমস্যা দেখা দেয়। অনেক রাতে কেউ যখন ওই কবরের পাশ দিয়ে আসে তখন অদ্ভুত সুর শুনতে পায়। কেমন একটা অজানা ভাষায় কেউ কিছু বলছে। গ্রামে আতঙ্ক শুরু হয়। কেউ আর ওই দিক দিয়ে যাতায়াত করে না। একটা সময় ওই পরিবারটা সমাজ থেকে বিচ্ছেদ হয়ে যায়। পরিশেষে তারা ভিটে মাটি বিক্রি করে এখান থেকে চলে যায়। কোথায় চলে যায় সেটা কেউ জানে না। এরপর প্রায় 15 বছর পর 1996 সময় জলিল নামে আমাদের গ্রামে এক লোক রংপুরে যায় দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতে। সে বাজারে বসা। হঠাৎ করে সে একজনকে দেখে চমকে ওঠে। ওই লোকটা হুবহুব কালিমজোলার মতো। জলিল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, এটা কিভাবে সম্ভব। অগত্যা সেই লোকটা পেছন পেছনে যায় সে এবং বাড়ি পর্যন্ত চলে যায়। ভয়ে ভয়ে ভেতরে ঢুকে পানিও চায়। এবার সে আর ঠিক থাকতে পারে না। এক মহিলা বের হয়। তিনি হলেন কালিমজোলার স্ত্রী। জলিলকে দেখেও কালিমজোলার স্ত্রী অবাক হন। সে চমকে ওঠেন। জলিল আর কিছু জিজ্ঞেস করতে পারেনি। কিছু হয়নি এমন একটা ভাব করে সে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে সবাইকে বলল যে বেশ কিছু লোক কিছুদিন পর রংপুরে খোঁজ করতে যায় তারা, কিন্তু সেখানে যারা ভাড়া থাকতো তারা নাকি চলে গেছে। এরপর আর কোনোদিন কালিমজোলাকে কোথাও দেখা যায়নি। তার পরিবারের কোনো খোঁজ খবরও কেউ জানে না। সবার মনে শুধু একটাই প্রশ্ন, এই কাচারি ঘর, ওই বইয়ের সাথে কালিমজোলার মৃত্যুর কি রহস্য ছিল? সেগুলি পুড়িয়ে ফেলার পর কেন কালিমজোলা মারা গেলেন? জানাজা হবার পর 15 বছর পরে কালিমজোলাকে কিভাবে রংপুরে তার পরিবারের সাথে বসবাস করতে দেখা গেল? তাহলে কি কালিমজোলার স্ত্রী সব রহস্য জানত? হাজারো প্রশ্নের কোনো সমাধান হয়নি। কিছু প্রশ্নের উত্তর হয় না। সময়ের প্রবাহমানতায় আমরা শুধু মেনে নিতে বাধ্য হই। প্রিয় লিসেনার্স, এমনই একটি ঘটনা আপনাদের সামনে শোনাবো, যেটি শুনে আসলে আমিও মুগ্ধ হয়েছিলাম, অভিভূত হয়েছিলাম। মোহাম্মদ আলী ভাই উনি জানান 1992 সালের কোনো এক সন্ধ্যায় ভারত থেকে আনা পাথরগুলো টাঙ্গুয়ার হাওরে বোঝাই করা, মানে টাঙ্গুয়ার হাওরের একটা প্রান্ত, এটা পূর্ব প্রান্তের একটা গ্রাম, ওখানে বোঝাই করা হয় পাথরগুলো। যখন লোড হয়ে যায় তখন কার্গোটি সিলেটের সুরমা নদীতে ওঠার জন্য টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে চলতে থাকে। যেহেতু বর্ষাকাল ছিল, খুব শর্টকাট ওয়েতেই সুরমা নদীতে চলে যাওয়া যেত। এই জন্যই টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে যাওয়া শুরু করলো। কিন্তু কার্গোটিকে একটু গভীর জায়গা দিয়ে যেতে হবে, কারণ আমরা জানি কার্গোতে যখন মালামাল লোড করা হয় তখন কার্গোটি একদম ডুবে যাওয়া ভাব। তো কম বা অগভীর জায়গা দিয়ে গেলে মাটির সাথে ধাক্কা লাগতে পারে বা আটকে যেতে পারে, জন্য বেশ গভীর জায়গা দিয়ে যেতে হবে। এই জন্য ওই সময় যিনি মানে চালাবেন আর কি, কার্গোটি চালাবেন, যিনি মাস্টার ছিলেন, তখন ওই মাস্টার সিদ্ধান্ত নেন যে উনি হাতির গাথা ওই জায়গাটা হয়ে যাবেন। স্থানীয় কয়েকজন লোক যারা ওই কার্গোতে চাকরি করতো তারা বললো, না, হাতির গাথা আসলে রাতের বেলা এই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না, জায়গাটা ভালো না। কার্গোর যিনি মাস্টার উনি বললেন যে না, এটা কোনো বিষয় না, আমরা কতজন আছি, এরকম তো কোনো ঘটনা তো আমি কখনো শুনি নাই যে কোনো সমস্যা হয়, সুতরাং আমরা এদিক দিয়েই যাবো। আর তাছাড়া আমাদের কার্গোটা বড়, উঁচু, এই জায়গাটা গভীরতা বেশি, এদিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে, অন্য জায়গা দিয়ে গেলে কার্গোটা আটকে যেতে পারে। যাই হোক, তারা ওই দিক দিয়ে যাওয়া শুরু করে। রাত তখন প্রায় 11:30। হঠাৎ কার্গোর ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং কার্গো থেমে যায়। কার্গোতে থাকা সব স্টাফরা কি কারণে ইঞ্জিন বন্ধ হলো সে বিষয়টা অনুসন্ধান করতে থাকেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারছিলেন না। প্রথমত তারা ধরেই নিয়েছিলেন এটি ইঞ্জিনের কোনো সমস্যা, মানে টেকনিক্যাল সমস্যা, কিন্তু অনেকক্ষণ ধরেও ওনারা কোনোভাবেই ইঞ্জিনটা ঠিক করতে যখন পারছিলেন না,
ওনারা আরো ভালোভাবে খেয়াল করেন আসলে ইঞ্জিনের কোনো ত্রুটি নেই, কোনো একটা রহস্যজনক কারণে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। ওই কার্গোতে থাকা একজন ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ইঞ্জিনে ফু দেন এবং অদ্ভুত ব্যাপার হলো এরপর ইঞ্জিনটি চালু হয়ে যায়। ইঞ্জিন চালু হওয়ার পর সামান্য একটু আগায় কার্গোটি, আগানোর পরে হঠাৎ করে মনে হলো কার্গোটি কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার সাথে সাথে অনেকেই মানে চিন্তা করেন কি ব্যাপার, এখানে তো খুব গভীর পানি, ধাক্কা লাগার তো কথা নয়। ইঞ্জিন চলছে কিন্তু কার্গোটি 1 ইঞ্চিও আগাচ্ছে না, মনে হচ্ছে নিচে কোনো কিছুর সাথে আটকে গেছে। আমির আলী নামক একজন ব্যক্তি, উনি কার্গোতে থাকা লম্বা একটি বাঁশ উনি হাতে করে নিয়ে পানির মধ্যে নামিয়ে দেন, মানে ওই জায়গার গভীরতা কতটুকু সেটা বোঝার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লম্বা এই বাঁশটি পানির নিচে চলে যাচ্ছে, কিন্তু পানির তল খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই বাঁশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই কার্গোটির উচ্চতা। তাহলে কার্গোটি কিসের সাথে বেঁধে গেল? তারা চিন্তায় পড়ে গেলেন। একে তো রাত, দিনের বেলা হলেও সূর্যের আলো পানির নিচে গেলে কিছুটা বোঝা যায় যে কি হয়েছে, কিন্তু রাতের বেলা ওরা বুঝবেন কিভাবে? পানির নিচে তো টর্চ লাইট জ্বলবে না। তো আমির আলী উনি বেশ সাহসী মানুষ ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি যাবেন, উনি নিচে যাবেন, ডুব দিয়ে দেখবেন আসলে কি হয়েছে, কোথায় বেঁধে গেছে। তো জাহাজের মানে কার্গোর মাস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে উনি ডুব দিলেন। ওনার গায়ে যে শার্ট ছিল এবং লুঙ্গি ছিল, শার্টও খোলেন নাই, শার্ট এবং লুঙ্গি নিয়েই উনি ডুব দিয়েছেন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে যায়, আমির আলী আর ওঠে না। কার্গোর মাস্টার উনি চিন্তিত হয়ে পড়েন, কি ব্যাপার, এতক্ষণ তো পানির নিচে দম আটকে থাকা সম্ভব নয়, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। এই চিন্তা যখন উনি করছিলেন তখন আরো যারা স্টাফরা ছিলেন এর মধ্য থেকে 2 জন বললেন যে আমরা ডুব দিয়ে দেখি আসলে কি হয়েছে, কেন আমির আলী উঠছেন, আর ঘটনাটা কি। তখন ওই কার্গোতে থাকা 2 জন লোক ওনারাও ডুব দেন। ডুব দিয়েই ওনারা যেই ঘটনাটি দেখতে পান বা যেই দৃশ্যটি দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য ওনারা কখনো কল্পনাও করেনি। ওনারা দেখতে পান যে আমির আলী কার্গোর ঠিক তলায় তার দেহ আটকে আছে। আর অদ্ভুত ব্যাপার হলো যে একদম নিচ থেকে, মানে যেখানে মাটি রয়েছে সেখান থেকে এক ধরনের আলো বিকিরিত হচ্ছে, মানে ওই আলোয় কার্গোর নিচে কি আছে বা ওই জায়গাটার আশেপাশে কিছুটা আলোকিত হয়েছে, আবছা দেখা যাচ্ছে। ওই আবছা আলোতে তারা আমির আলীর দেহকে দেখতে পাচ্ছেন। এবং আরো একটা জিনিস দেখতে পান, সেটি হচ্ছে বিশাল আকৃতির একটা হাত মাটির নিচ থেকে উঠে ওই কার্গোটিকে ধরে রেখেছে। ওনারা বুঝতে পারেন ওনারা বিশাল একটা বিপদে পড়েছেন, কারণ এত বড় হাত, এটা তো কোনো স্বাভাবিক হাত নয়, নিশ্চয়ই একটা দানব, স্থানীয়ভাবে দেও বলে, কোন একটা দানব এটাকে ধরে রেখেছে। ওনারা দ্রুত, কারণ সময় খুব কম ছিল, কারণ পানির নিচে তো তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না, ওনারা চিন্তা করেন আমির আলীকে তাড়াতাড়ি নিয়ে আমরা উপরে চলে যাই। 2 জন দ্রুত আমির আলীর দেহের কাছে গিয়ে যখনই তারা টান দিয়েছেন তখন ওনারা আরো ভয় পেয়ে যান। ওনারা দেখতে পান যে এই শার্ট এবং লুঙ্গি তো আমির আলীরই, কিন্তু আমির আলী কোথায়? এ তো আমির আলীর কঙ্কাল, কারণ আমির আলীর আসলে দেহে কোনো মাংসই ছিল না, শুধু কঙ্কাল ছিল। কি হয়েছে তার সাথে ওনারা বুঝতে পারলেন না, ওনারা প্রচন্ড ভয় পেলেন। ওনারা দ্রুত নৌকায়, মানে কার্গোতে উঠে পড়লেন, উঠে পড়ে সবাইকে বললেন এই ঘটনা আমরা নিচেই দেখেছি আর আমির আলীর এই ঘটেছে। তখন সবাই ভয় পেয়ে যান, ওনারা বুঝতে পারেন ওনারা খুব বড় একটা বিপদে পড়েছেন। কিন্তু কেন? এরকম ঘটনা তো আগে কখনো হয়নি, কেন ওনাদের সাথে এটি হচ্ছে? ওনারা চিন্তা করতে থাকেন। হঠাৎ খুবই বয়স্ক কিন্তু গম্ভীর একটি শব্দ ওনাদের কানে আসে, এটা সবাই শুনতে পান। সেখান থেকে বলা হয়, তোদের এই কার্গোর মধ্যে একটি পাথর রয়েছে কালো রঙের, এই পাথরটি নিচে ফেলে দে, না হলে এই কার্গো এখনই ডুবে যাবে।
তখন এই একবার, শুধু একবারই এই কথাটি বলেছে, কিন্তু সবাই শুনেছে। এখন ওই কার্গোতে থাকা যে 4-5 জন ছিল তারা চিন্তা করে এত ভারী ভারী পাথর তারা কিভাবে সরাবে, এটা পানিতে ফেলে দিতে হবে, আর ফেলে দিলে এই পাথরগুলো উঠানোও যাবে না। আর এই পাথরগুলো তো বহু টাকা দিয়ে খুলনার আর একটা পার্টি কিনেছে, তো তাদেরকে কি জবাব দেবে। কিন্তু তারপরেও চিন্তা করে যে পাথর ডুবে গেলে কোনো না কোনো ব্যবস্থা তারা করবে হয়তো বা পরে, কিন্তু এখন জান তো বাঁচাতে হবে এবং কার্গোটাকেও বাঁচাতে হবে। তখন মাস্টার সিদ্ধান্ত দেন যে সব পাথর পানিতে ফেলে দিতে থাকো, দেখে কালো পাথরটা বের হয় কিনা। এভাবে 4-5 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে ওই পাথর আস্তে 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 পানিতে ফেলতে থাকে। ভোরের আজানের আগে হঠাৎ অদ্ভুত এক পাথর তারা দেখতে পান। মোহাম্মদ আলী ভাই যেটি বলেছিলেন, এই পাথরটির আকৃতি অনেকটাই মানুষের মতো ছিল, কিন্তু মানুষ না, জাস্ট ন্যাচারালি এটা মনে হচ্ছে গঠিত হয়েছে, কিন্তু আকৃতি অনেকটা মানুষের মতো হলে কিন্তু সেটা মানুষের হুবহু মানুষের মতো নয়। খুবই কুচকুচে কালো, অস্বাভাবিক রকমের কালো একটি পাথর, মানে এত কালো যে ওর উপরে আলো পড়ার সাথে সাথে মানে আলোটা রিফ্লেক্ট হচ্ছে, মানে এত কালো, মানে কাচের মতো একটি পাথর। এবং আরো অদ্ভুত ব্যাপার হলো এই পাথরটি আকারে কিন্তু খুব বেশি বড় নয় এবং ওজন হওয়ার কথা 7 থেকে 8 কেজি তাদের অনুমান অনুযায়ী, কিন্তু একজন ব্যক্তি কোনোভাবেই ওই পাথরটি তুলতে পারছিলেন না। প্রায় 3-4 জন মিলে ওই পাথরটি উঁচু করতে সক্ষম হন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই তারা পাথরটি ধরেছে তাদের শরীরে অদ্ভুত এক ধরনের শিহরণ অনুভূত হয়েছে। মনে হচ্ছে যে তাদের শরীরে হালকা বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছে, মানে হালকা বৈদ্যুতিক শক খেলে যেমন অনুভূত হয় ঠিক তেমনটা। কিন্তু তারপরেও 3-4 জন মিলে দ্রুত ওই পাথরটি যখনই পানিতে ফেলে দেয়, তখন হঠাৎ করে কার্গোতে একটি ঝাঁকি অনুভূত হয়। মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস এই কার্গোটিকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে কার্গোটিতে একটি ঝাঁকি অনুভূত হলো এবং তারা সবাই বুঝতে পারেন এখন মনে হচ্ছে কার্গোটি মানে হালকা ঢেউয়ে দুলছে বা একটু নড়াচড়া করছে। তখন তারা বুঝতে পারেন আসলে নিচে যে ভয়ঙ্কর হাতটি ছিল, এই হাতটি ওই কার্গোকে ছেড়ে দিয়েছে। এরপরে ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত ওই জায়গা থেকে বের হয়ে তারা রূপনগর নামক একটা জায়গায় কাছে চলে আসেন এবং তারা ওই সময় খুলনাতে যাননি। রূপনগর নামক ওই জায়গার কাছে এসে কার্গোটি মানে ওই বাজারের কাছে, ওইখানে একটা বাজার রয়েছে, ওই বাজারের কাছে এসে কার্গোটি সাইড করা হয় এবং তারা নেমে, তখন ফজরের আজানও দিয়ে দিয়েছে, কিছু লোকজন মসজিদে আসা শুরু করেছে, তাদেরকে এই ঘটনাটি খুলে বলেন। তখন তারা বলেন যে তোমরা তো খুব বড় বাঁচা বেঁচে গেছো, কারণ ওই হাতির গাথা নামক একটা জায়গায় অদ্ভুত কিছু ঘটনা রয়েছে এবং অনেকেই সেই ঘটনার সাক্ষী। সেখানে স্থানীয় ভাষায় ওই জায়গাটিতে নাকি দেও রয়েছে, দেও মানে দানব রয়েছে, মানে কোনো ধরনের অঘটন তারা ঘটান। এবং আর একটা অদ্ভুত ব্যাপার যেটি আমরা ওখানে গিয়ে জেনেছিলাম, সেটি হচ্ছে যে ওই জায়গাটিতে অদ্ভুত নাকি একটি সাপ রয়েছে। সেই সাপটি অনেক বড়, কোনো মানুষ এখনো সেই সাপটিকে দেখেন। এই সাপটির মাথা নাকি হুবহু সাপের মতো নয়, আবার মানুষের মতোও নয়, ঠিক মাঝামাঝি এক ধরনের অদ্ভুত টাইপের একটি মাথা, কিন্তু ওই সাপটি নাকি কাউকে ক্ষতি করে না, এখন পর্যন্ত কাউকে ক্ষতি করেনি। এরকম ওই হাতির গাথা নামক জায়গায় কিছু অদ্ভুত ও রহস্যজনক বিষয় প্রচলিত আছে। কিন্তু আমির আলীর দেহটা পরদিন সকালে সেখান থেকে উদ্ধার করা হয় এবং সত্যি তার শরীরে কোনো মাংস ছিল না। কিন্তু মুহূর্তের মধ্যে কিভাবে একটা মানুষ কঙ্কাল হয়ে যেতে পারে, এটি খুবই রহস্যাবৃত একটি বিষয়। টাঙ্গুয়ার হাওরের হাতির গাথা জায়গাটিতে আমরা গিয়েছিলাম, অনেক গভীর। প্রিয় লিসেনার্স, আপনারাও চাইলে সেই জায়গাটিতে যেতে পারেন। কিন্তু একটি কথা বলে রাখি, প্রত্যেকটি ঘটনা সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কারণ হচ্ছে স্থানীয়ভাবে কেউ কোনো ঘটনা বলতে চায় না, অনেক রিকোয়েস্ট করে তাদের মুখ থেকে ঘটনাটা বের করতে হয়েছে। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই কার্গোটি যখন দিনের বেলা সবাই পরখ করতে যান, কার্গোটি যখন ডুব দিয়ে নিচে দেখার চেষ্টা করেন এবং সত্যি দেখেন নিচে এমন শক্ত কিছু ওইটাকে ধরে রেখেছিল যে কার্গোর নিচে মানে দাগ হয়ে আছে, যে জায়গাটিতে 5 আঙ্গুলের, মানে ঠিক যেমন আমরা কোথাও যদি কাউকে আঘাত করি, মুখে আঘাত করলে 5 আঙ্গুলের ছাপ পড়ে যায় মুখে, ঠিক তেমনি
এই 5 আঙ্গুল দিয়ে যে কার্গোর নিচে চেপে ধরে রেখেছিল, কয়েকটা জায়গায় এরকম স্পাতটা বসে গেছে, তার মানে ওখানে খুব প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করি সবার ঘটনাটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে। তার মানে ঘটনাটা আজ থেকে প্রায় 50 বছর আগের একটা ঘটনা। তো এই ঘটনার সাথে জড়িত যারা ছিল তারা আজকে কেউ বেঁচে নেই, কিন্তু ঘটনাটা আমি শুনেছিলাম আজ থেকে প্রায় 2-3 বছর আগে। আমার দাদু এখন আর বেঁচে নেই। তো ঘটনাটি আমি সরাসরি শুরু করছি। ঘটনাটি ছিল আমাদের গ্রামের একজন ভয়ানক তান্ত্রিককে নিয়ে, যেই তান্ত্রিক মানুষের আড়ালে কালো জাদু করত এবং বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল। আমার দাদু এবং আমার দাদুর যারা বন্ধু ছিল তখন তারা একদম যুবক বয়সের, 12 থেকে 15 বছর বয়সের মধ্যেই তারা ছিল। তো ওই যেই গ্রাম ছিল সেই গ্রামে ওই তান্ত্রিকটা আসলে হঠাৎ করে কোথাও থেকে আসছিল, কেউ জানে না, কিন্তু ওনাকে দেখে, ওনার বেশ এবং ওনার স্রোত দেখে সবাই ওনাকে পছন্দ করে এবং সবাই মনে করে যে আসলে ইনি সত্যিই কিছু জানেন। এবং তারপরে তাকে ওই আমাদের যে গ্রাম আছে সেই গ্রামের স্থানীয় যে মসজিদ আছে সেই মসজিদের মধ্যে তাকে রাখা হয় এবং তাকে বলা হয় যে আপনি এখানেই থাকেন এবং আপনার খাবার ব্যবস্থা করা হবে। এলাকার প্রত্যেকটা বাড়ি থেকে প্রতিবেলা খাবার ওই মসজিদে এসে পৌঁছে দেওয়া হয়। তো এই তান্ত্রিক সাধারণত মানুষের উপকার করত বলতে কারো কোনো জ্বর, ভয়, ফুক এরকম কিছু হলে ঝাড়ফুঁক করতেন, বিভিন্ন সমস্যার তিনি সমাধান করতেন। কিন্তু এই তান্ত্রিকের শেষ পরিণতি আসলে কি হয়েছিল, যদি আপনারা আজকের ঘটনাটি শেষ পর্যন্ত শোনেন তাহলে হয়তো জানতে পারবেন। তো রাসেল ভাই, এই তান্ত্রিকটা যখন আমাদের ওই গ্রামে আসছিল তখন গ্রামে একটা মানে অভাব চলতেছিল। ওই গ্রামের মধ্যে সেই বছরে বন্যায় বেশ ফসলের জমি নষ্ট হয়ে যায়। আর রাসেল ভাই, আমাদের গ্রামের প্রধান ফসল হচ্ছে ধান, আর এই ধানের উপর নির্ভর করেই মানুষ কিন্তু চলে আর কি। তো সেই সময় প্রচুর পরিমাণে বন্যা হওয়ার কারণে অনেক ধানের জমি নষ্ট হয়ে যায়, মানুষ ধান পারে না এবং এর ফলে কৃষকের অনেক রকমের সমস্যা তৈরি হয়। যেমন তাদের সংসারে খাবার থাকে না, তারা বিভিন্ন রকমের পরিশ্রম শুরু করে দেয়, বিভিন্ন সমস্যার মধ্যে তারা তৈরি হয় এবং এরপর থেকে তারা ওই যে কবিরাজ আছে সেই কবিরাজের শরণাপন্ন হওয়া শুরু করে। তাদের সংসারে যদি কোনো অভাব লেগে থাকে তখন তারা বলে, ওই কবিরাজকে গিয়ে বলে যে দেখেন তো আমার কোনো অভাব আছে কিনা, আমার শনি লেগেছে কিনা। তখন সেই কবিরাজ কিছু একটা করে তাদের কাছ থেকে টাকা নিত এবং এই টাকা দিয়ে টাকার বিনিময়ে তাদেরকে একটা তাবিজ দিত এবং বলতো এটা তোমার শরীরে বেঁধে রাখো বা বাড়িতে বেঁধে রাখো, তোমার সংসারে উন্নত হবে, তোমার কোনো সমস্যা হবে না, এই সমস্ত কাজ করতো। এবং দেখা যাইতো বেশ কিছুদিনের মধ্যে কিছু ফলাফলও আসতো। তো এইটা যখন ফলাফল তারা পাইতো তারা সবাই সেই তান্ত্রিককে বিশ্বাস করা শুরু করে দেয়। কিন্তু রাসেল ভাই, সব থেকে ভয়ানক যেই বিষয়টা ছিল সেই বিষয়টা হচ্ছে ওই তান্ত্রিক মসজিদে থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করত। যেমন মানুষের সংসার বিচ্ছেদ করে দিত, কারো মানে একজন আরেকজনের প্রতি প্রতিশোধের জন্য কারো জাদু করা হতো, তারপর কারো ফসল নষ্ট করার জন্য জাদু করা হতো, কারো মানে মানুষ নষ্ট করার জন্য জাদু করা হতো। বিভিন্ন ধরনের কালো জাদুর মধ্যে সে লিপ্ত হয়ে যেত এবং এই কালো জাদুগুলো করার জন্য তার বেশ কিছু উপকরণ দরকার হইতো। যেমন ধরেন মানুষের লাশ, তারপর হচ্ছে লাশের মাটি, মানে লাশের কবরের ভিতরের মাটি, লাশের চুল, লাশের কাফনের কাপড় এবং এই সমস্ত থেকে ধরে আরো বিভিন্ন রকমের জিনিসপাতি তার লাগতো আর কি। তো এই জিনিসপত্রগুলো তো সে আনতে পারতো না, কারণ সে তাকে যদি কোনোভাবে বাইরের লোক ধরে বা বাইরের লোকের কাছে সে ধরা পায় তাহলে সে ধরা খেয়ে যাবে, তাকে গ্রাম থেকে বিতাড়িত করে ফেলবে। তো এই জন্য সে সুকৌশলে তার কয়েকজন গ্রামের মানুষকে পটিয়ে নিয়ে সে আর কি তার এই যে কবিরাজি কার্যক্রমটা আছে সেই কার্যক্রমটা চালিয়ে দেয়। তো সেই গ্রামের মফিজ মিয়া নামে একজন লোক ছিল, যিনি কিনা বেশ অভাব অনাটনে লেগেছিল। এত বেশি তার অভাব অনাটনে লেগেছিল যে সে কোনোভাবেই এই যে
মানে এই সংসার থেকে উঠতে পারতেছে না, বা তার স্ত্রী সন্তান এই সমস্ত কিছু তার একদমই ভালো লাগতেছে না। তো সে কি করে, সে ভাবে যে যদি তার স্ত্রীটাকে সে ছেড়ে দেয় বা স্ত্রীটাকে সে যদি তালাক করে নিতে পারে তার জন্য খুব ভালো হবে, একলা মানুষ খুব ভালোভাবে চলতে পারবে। রাসেল ভাই, এটা বলতেও আমার আসলে অনেক বেশি লজ্জা লাগতেছে যে মানুষ কতটা নিম্ন পর্যায়ে চলে গেলে আসলে এইরকম ডিসিশন নেয়। তো সেই যে মফিজ মিয়া আছে, সেই মফিজ মিয়া তার নিজের স্ত্রীর নামেই কালো জাদু করে, এবং এই কালো জাদুর প্রকোপ যে এত খারাপ ছিল সেটা বলার বাহিরে। রাসেল ভাই, এই যে মফিজ মিয়া আছে, এই মফিজ মিয়া কোনোভাবে জানতে পারে যে এই যে মানে কি বলে তান্ত্রিক আছে যে মসজিদের মধ্যে রাখা হয়েছে কবিরাজ, সেই কবিরাজ এরকম কাজগুলো করেন। তো তিনি সরাসরি গিয়ে সেই কবিরাজকে বলে যে আমার এই কাজটা করে দিতে হবে, যদি আপনি এই কাজটা আমার করে না দেন তাহলে এলাকার সব মানুষদেরকে আমি বলে দিব। আর রাসেল ভাই, একটা কথা কিন্তু আপনারা আমি সবাই জানি যে স্ত্রীর ওপর যদি কোনো কাজ করে এটা কিন্তু স্বভাবতভাবেই মানুষ না করে দিবে, কিন্তু মফিজ মিয়া এমনভাবে ওই কবিরাজকে ধরে, সেই কবিরাজ মানে তাকে আর না করতে পারে না, তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও আমাকে বলো, আমি তোমার সেটাই করে দেবো। তো এই যে মফিজ মিয়া আছে, সেই মফিজ মিয়া চায় যে তার স্ত্রী যেন নিজের থেকেই তাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। কিন্তু রাসেল ভাই, এইখানে একটা কথা আছে, মফিজ মিয়ার যে স্ত্রী ছিল উনি কিন্তু একজন পরহেজগার মানুষ। উনি সর্বদা নামাজ পড়েন, নিজের শরীর বদ্ধ রাখেন এবং বিভিন্ন কার্যক্রমে ইসলামিক কার্যক্রম তিনি করেন। তো এখন যখন এই যে তান্ত্রিক ছিল, এই তান্ত্রিক বা কবিরাজ যখন ওনার স্ত্রীর নামে কবিরাজি করতেছিল বা কালো জাদু করতেছিল, সেই কালো জাদুগুলো মানে কাজ করতেছিল না। কারণ আমি প্রথমে বলছি যে মফিজ মিয়ার স্ত্রী খুবই পরহেজগার মানুষ, খুবই পরহেজগার একজন মহিলা। তো উনি যখন এই সমস্ত মানে তার আমল, তার শরীর বন্ধ রাখা, তাকে যেন কেউ ক্ষতি করতে না পারে, এই সমস্ত যখন তিনি সূরা কেরাত পড়তেন, আর এই তান্ত্রিকের কোনো জাদুই তার কাছে কাজ করতেছিল না। তো যখন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, তখন মফিজ মিয়া এই তান্ত্রিকের সাথে আবার দেখা করে বলে যে না, তেমন তো কিছুই হয়নি, আমার বউয়ের তো কোনো কিছুই সমস্যা হয়নি, আমি তো দেখতেছি সে সব কিছু ঠিকঠাকই আছে, আপনি মনে হয় কোনো তাবিজ করেননি বা আপনি কোনো কালো জাদু তার উপর করেননি, তাহলে কিন্তু আমি আপনার যে কথাটা আছে সেই কথাটা কিন্তু এলাকার সব মানুষদেরকে বলে দেব। তো এবার তান্ত্রিক খুব বেশি ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে যাওয়ার পর সে নিজের থেকে একটা রিয়েলাইজ করেন যে আসলে এই মানুষটাই খারাপ। কারণ যেই মানুষটা তার এত ভালো একটা স্ত্রীকে রাখতে চাচ্ছে না অভাব অনটনের কারণে, তাহলে সে মানুষটা সত্যিই খারাপ। তখন এই তান্ত্রিক করে কি এই মফিজ মিয়ার উপরেই একটা কালো জাদু করে বসে। জাদুটার প্রভাব ছিল এরকম যে প্রতি রাত্রে এমন কাঁপুনি দিয়ে জ্বর আসবে, যেই জ্বরটাকে থামানোর জন্য কোনো কিছুই কাজ করবে না। সাময়িক সময়ের জন্য হয়তো কোনো জাদুটোনা করে সেটাকে আটকানো যেতে পারে, কিন্তু সেই জিনিসটা ভবিষ্যতের জন্য অনেক বেশি খারাপ হয়ে যাবে, এবং আস্তে আস্তে এই মানুষটাকে যদি প্রপার বা এই যে কালো জাদুটা আছে সেই জাদুটা যদি না ভাঙানো হয়, তাহলে মানুষটা 15 দিনের মধ্যে মারা যাবে। তো যখন এই কবিরাজ মফিজ মিয়ার নামেই তাবিজটা করে দেয়, তার 2 দিন পর থেকেই মফিজ মিয়া বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে থাকে। তো যখন হঠাৎ করে একদিন রাতের মধ্যে মফিজ মিয়া প্রচুর পরিমাণে জ্বর এবং বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যান, তখন মফিজ মিয়ার স্ত্রী তাকে নিয়ে সেই হুজুরের কাছে আসেন। হুজুর এটা দেখেই তো অবাক হয়ে যান যে না, কাজ তো শুরু হয়ে গেছে, এখন আমার কি করতে হবে। তখন তিনি মফিজ মিয়ার সঙ্গে গোপনে আবার আলাপ করেন যে তোমার স্ত্রী তো অনেক পরহেজগার মানুষ, তোমার স্ত্রী তো অনেক ভালো মানুষ, হয়তো তার উপরের যে জাদুটা ছিল সেই জাদুটা তোমার উপর কার্যকর হয়ে গেছে, এখন আমি কি করব বলো। তখন মফিজ মিয়া খুব বেশি রেগে যান, এত বেশি রেগে যান যে উনি বলেন একেবারে ওপেনলি ওই তান্ত্রিককে বলেন যে তোমাকে আমি ছাড়বো না, আমি তোমার কথা কালকেই গ্রামের সব মানুষদেরকে বলে দেব। ঠিক তখনই এই তান্ত্রিক তাকে একটা আঘাত করে এবং সেই তার যে মসজিদের মধ্যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে শুয়াই রাখে, এবং মসজিদের বাহিরে এসে ওই যে কি বলে, আরে ওটার নাম কি, ওই যে মফিজ মিয়ার যে স্ত্রী ছিল তাকে বলে যে আপনার স্বামী এখানেই থাকবে, তাকে ভালো চিকিৎসা করা লাগবে, আপনি বাড়ি চলে যান। তখন মফিজ মিয়ার স্ত্রী আর কথা না বলে তিনি বাড়ি চলে যান। এখন এই তান্ত্রিক এই মফিজ মিয়াকে নিয়ে বেশ
খানিকটা টেনশনের মধ্যে পড়ে যান, কারণ তার এতদিনের সাম্রাজ্য, তার এতদিনের কবিরাজি, তার এতদিনের ফসল নিমিষে শেষ হয়ে যাচ্ছে। তখন এই তান্ত্রিক তার যে দুইজন, মানে ওই যে কি বলছি, লাশ নিয়ে আসার, কবরের মাটি নিয়ে আসা, কবরের কাফন নিয়ে আসা যে দুইজন লোক যে সে রেখেছিল, তাদেরকে এই ঘটনাটা জানায়। তখন তারা করে কি, এই যে মফিজ মিয়া আছে, সেই মফিজ মিয়াকে একদম হত্যা করে ফেলে এবং এটাকে মেরে ফেলে একটা কবরের মধ্যে দাফন করে দেয়। এবং দাফন করে দিয়ে ওই যে কি বলে কবিরাজ আছে, সেই কবিরাজ তার যে অর্থ সম্পদগুলো ছিল সেগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখানে একটা মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সে পালিয়ে যাওয়ার আগে বেশ কিছু আলামত সেই মসজিদের মধ্যে রেখে যায়। তো সে যখন পালিয়ে যায় এবং সে পালিয়ে যাওয়ার মানে যখন পালিয়ে যায়, তখন ওই তার যে দুইজন মানে সহকারী ছিল তাদেরকে বলে, আমি তোমাদের কোনো কিছু ক্ষতি করলাম না, তোমরা এলাকায় থেকে যাও, তোমরা এখানেই তোমাদের মধ্যে থাকো, যদি তোমরাও চলে যাও তাহলে তোমাদের ফ্যামিলির উপর, তোমাদের পরিবারের উপর বিপদ আসতে পারে, তোমরা এখানে থাকো, আমি চলে যাই, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু এই যে সে যে আলামতগুলো আসলে মসজিদের মধ্যে রেখে গেছে, সেই আলামতগুলোকে খোঁজ করতে করতে এই যে দুইজন সহকারী ছিল, সেই দুইজন সহকারী এলাকার মানুষের কাছে ধরা পড়ে যায়। তখন এই এলাকার মানুষ তাদেরকে ভালো করে ধরে বাঁধে এবং বিভিন্ন রকমের টর্চার যখন শুরু করে দেয়, তখন তারা এই মফিজ মিয়ার কাহিনীটা সহ এলাকার যাদের যাদের কালো জাদু করেছে এবং কালো জাদুর জন্য যাদের যাদের সংসার ভেঙেছে, যাদের যাদের সংসারে এরকম সমস্যা হয়েছে, সবার সমস্যাগুলোকে সমাধান করে দেয়। এবং যেই সহকারী দুজন ছিল, তারা দুজন সবার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলে যে আসলে আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে আসলে এইভাবে তিনি ভয় দেখিয়ে, আমাদের উপর কালো জাদুর ভয় দেখিয়ে আমাদের সঙ্গে এরকম কাজটা করে। তো রাসেল ভাই, আমি জানি না এই ঘটনাটা কতটা ভয়ানক, কিন্তু এটা একটা সত্য ঘটনা, যে ঘটনাটা আমি শুনেছিলাম। আর রাসেল ভাই, আপনি একটি বিষয়ে জানেন যে আগের মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টা অনেক বেশি ছিল, যে তারা এই রকম কুসংস্কার, এই রকম খারাপ জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিত। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি আজকে যে ঘটনাটি লিখছি সেটা আমার খালামণির পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার খালামণি সাভার থাকেন। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 9-10 বছর আগে। খালামণি তার পরিবার সহ নতুন বাসায় উঠলে তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। তখন তাদের টিন শেড বাসা ছিল। প্রায় রাতেই খালামণির মনে হতো কেউ যেন টিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ধীরে ধীরে এই শব্দ যেন এতটাই প্রকট লাগতে শুরু করলো তার কাছে যে তার মনে হতো এখনই যেন টিনটা ভেঙে যাবে। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা এরকম কোনো শব্দ শুনতে পেত না। এছাড়াও খালামণি মাঝে মাঝে গভীর রাতে তার কানের কাছে কারো একজনের কথা বলার শব্দ শুনতে পেতেন, কিন্তু চোখ খুললেই কাউকে আর দেখতে পেতেন না, এবং কোন ভাষায় কথাগুলো বলা হচ্ছিল এটাও তিনি বুঝতে পারতেন না। তাদের সাথে তখন তাদের কাজের মেয়ে নাসিমা থাকতো, যে এক রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠলে ডাইনিং টেবিলে অনেকগুলো কালো অবয়বকে বসে থেকে ফিসফিস করে কথা বলতে দেখে। অবয়বগুলোর মুখ না দেখলেও তাদের চোখগুলো ছিল রক্তের মতো লাল। সে এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায় এবং এই ঘটনা সবাইকে জানালে প্রথমে কেউই বিশ্বাস করে না। কিন্তু এই ঘটনার কিছুদিন পরে এক রাতে খালামণি ডাইনিং রুম থেকে অনেকের হাঁটা চলা, কথাবার্তার আওয়াজ শুনতে পান। চোর ঢুকলো কিনা এটা দেখার জন্য তিনি যখন ডাইনিং রুমে যান, তখন তিনি কিছুই দেখতে পারেন না। তিনি বাথরুমে যাওয়ার জন্য যখন বাথরুমের দরজা খুলেন, তখন তিনি আবছা আলোয় 3টা অবয়ব দেখেন, যেগুলো তাকে দেখেই ছোট ভেন্টিলেটর দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ বাথরুমে তিনি হালকা আলোয় দেখেন যে সেখানে ছায়ার মতো 3টা অবয়ব রয়েছে, যেগুলো তাকে দেখে বাথরুমের ভেন্টিলেটর থেকে বের হয়ে যায়। এরপর তিনি আবার তার পেছনে ফিসফিস করে কথা বলে অনেকের হাঁটা চলা করার শব্দ পান। তিনি এবার এতটাই ভয় পেয়ে যান যে পেছনে ফিরে তাকানোর শক্তিও তার থাকে না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং এক পর্যায়ে শব্দ থেমে যায়। তিনি সাহস সঞ্চার করে পেছনে তাকান এবং এবার তিনি যা দেখেন তা
তাকে সত্যিই বিশ্বাস করাতে বাধ্য করে যে এই বাসায় তারা ছাড়াও অন্য কোনো শক্তি বা অশরীরী কিছু আছে। তিনি দেখেন যে ডাইনিং টেবিলে 6টি অবয়ব বসা এবং অবয়বগুলো অনেক লম্বা ছিল, তবে অন্ধকারের জন্য খালামণি তাদের চেহারা দেখতে পারেননি। তিনি এই দৃশ্য দেখে আল্লাহ বলে একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর জ্ঞান ফিরলে তিনি সবাইকে এই ঘটনাটি বলেন এবং পূর্বে ঘটা সকল ঘটনার পরিপ্রেক্ষিতে সকলে বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। স্থানীয় এক হুজুরের কাছ থেকে তারা জানতে পারেন যে এই বাসায় অনেকদিন যাবৎ কেউই থাকে না। তাদের আগে যারা এই বাসায় থেকেছেন তারাও বিভিন্ন সমস্যার কারণে বেশি দিন এই বাসায় থাকতে পারেননি। এই বাসাতে অনেকগুলো খারাপ জিন থাকে যারা নানানভাবে মানুষকে ভয় দেখায়। এবার খালামণি বাসা পরিবর্তন করে ওই এলাকায় অন্য একটা বাসায় ওঠেন এবং নতুন বাসায় উঠে মিলাদ দেন। নতুন বাসায় তখনও সব জিনিসপত্র নেওয়া হয়নি। দেখে হুজুর রাতে ওই বাসায় থেকে যাওয়ার এবং বাসায় থেকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। রাতে বাসায় একা থাকার সময় হুজুরকে অদৃশ্য কেউ একটা থাপ্পড় দেয়। এই ঘটনার পর হুজুরও কিছুটা ভয় পেয়ে যান এবং পরের দিন খালামণিকে বলেন যে ওরা আপনাদের সাথে এখনো আছে, খুব শীঘ্রই এর একটা ব্যবস্থা করবেন বলে হুজুর চলে যান। এবার খালামণিদের সাথে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। একদিন খালাতো বোন আর কাজের মেয়ে নাসিমা বাসায় একা ছিল। ভর দুপুরে নাসিমা ঘুমিয়ে পড়ে এবং খালাতো বোন তার পাশে শুয়ে থাকে। হঠাৎ করে কেউ একজন আমার খালাতো বোনের নাম ধরে ডেকে দরজা খুলতে বলে। সেও কোনো কিছু না ভেবে দরজা খুলে দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। দরজা আটকিয়ে যখন সে তার রুমের দিকে যায় তখন সে দেখে তার রুমের ফ্লোরে 7-8 ফুট লম্বা ও বিভৎস চেহারার একজন কেউ শুয়ে আছে। এই দৃশ্য দেখে সে এতটাই ভয় পায় যে অনেক রাত সেই চেহারার কথা মনে করে সে ঘুমাতে পারে না। এছাড়াও একবার আমার ছোট মামা তাদের বাসায় বেড়াতে যান। তার সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল। এক রাতে তিনি সিগারেট খাওয়ার জন্য বাসার বাইরে যান। সিগারেট খাওয়া শেষ হলে তার দিকে 2 জন লোক আসতে দেখেন। তারা মামার কাছে চলে এলে মামা তাদের পরিচয় জানতে চান। তারা কোনো কথা না বলে মামার দিকে এগোতে থাকে এবং আস্তে আস্তে ছোট হতে থাকে। মামা এটা দেখে ভয়ে পেছনে যেতে থাকেন এবং এক পর্যায়ে ছোট হতে হতে ওই লোক দুটি 2টা বিড়ালে পরিণত হয়ে মামার 2 পাশ দিয়ে চলে যায়। মামা প্রচন্ড ভয়ে দৌড় দিয়ে বাড়িতে আসেন। মামা এই ঘটনা খালামণিকে জানালে খালামণি বড় হুজুরকে কাছে গিয়ে সমস্যার কথা বলে তাবিজ নিয়ে আসেন। তবে হুজুর তাদেরকে বিয়ে বাড়িতে কিংবা সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো বাচ্চা আছে এমন বাড়িতে যেতে নিষেধ করেন, অর্থাৎ বাড়ির প্রত্যেক সদস্যকে। হুজুরের কথা মতো চলে গেল 1-1.5 বছর, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু এক সময় তাদের এক প্রতিবেশীর বাচ্চা হলে আমার খালাতো বোন ওই বাড়িতে বাচ্চা দেখতে যায়। সে ওই বাড়ির দরজার প্রবেশ পথে পা রাখতেই আছাড় খেয়ে পড়ে যায়। এর কিছুদিন পর থেকেই তাদের সাথে আবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। এবার জিনগুলো দূর থেকে নয়, বরং একেবারে কাছ থেকে ভয় দেখাতে শুরু করে। রাতের বেলা প্রায় ঘুমন্ত অবস্থায় পা ধরে টান দিতে থাকে। ঘরের কোনায় বিভিন্ন অবয়বে দাঁড়িয়ে থাকতে শুরু করে। আমার খালাতো বোনের এক রাতে ঘুম ভেঙে গেলে সে তার থেকে 1-1.5 হাত উপরে তারই মতো দেখতে একজন তার দিকে মুখ করে হাওয়ায় ভেসে থাকতে দেখে। এসব ঘটনা তাদের কাজের মেয়ে ভয় পেয়ে তাদের বাসায় কাজ ছেড়ে দিয়ে চলে যায়। আমার খালাতো বোন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে তাকে মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন পড়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমার খালুর সাথে কোনো ঘটনাই ঘটে না। খালামণি পুনরায় হুজুরকে ডাকেন এবং তাকে দিয়ে বাড়ি বন্ধক করে নেন। এতে জিনগুলো বাসার ভেতরে প্রবেশ করতে না পেরে প্রায় বিভিন্ন আত্মীয় স্বজনের কণ্ঠ দিয়ে তাদের ডাকতে শুরু করে। এছাড়াও খালামণি মাঝে মাঝে রাতের বেলা বাসার বাইরে তার মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেন, অর্থাৎ আমার খালাতো বোনকে রাতের বেলা বাসার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। চোখের পলক পড়ার সাথে সাথেই সে আবার অদৃশ্য হয়ে যায়। আমার খালামণি ও তোর পরিবার এখনো ওই বাসাতেই থাকেন, তবে বড় হুজুর দেখিয়ে অনেক নিয়ম নীতি মেনে চলার মাধ্যমে এখন তারা আর তেমন কোনো সমস্যার সম্মুখীন হন না।
এই কাহিনীটি ঘটেছিল আমার সাথে, এবং আমি তখন খুবই ছোট, আমার বয়স হয়তো 6 মাস এরকম একটা সময়। সেই সময়কার কাহিনী, এবং আমি কাহিনীটি শুনেছিলাম আমার ছোট মামার কাছে, এবং আমি ওনার কাছ থেকে শুনেছিলাম। আমি সাধারণত আমার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি না। আপনারা হয়তো অনেকেই শুনেছিলেন যে আমি যখন নাকি বিদেশে ছিলাম বা দেশেও ছোটখাটো 2-1টা কাহিনী আপনাদের বলেছি, কিন্তু আমার জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে যেগুলো নাকি আমি শেয়ার করিনি কারোর সাথে বলতে মিডিয়াতে শেয়ার করিনি। আমি যেগুলো শেয়ার করেছি আমার নিকট মানুষের সাথে, নিকট বন্ধু বান্ধবীদের সাথে, অনেকের সাথে শেয়ার করেছি। অনেকে হয়তো জানেন সেগুলো, এবং আর অনেক কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আমি আজকে আপনাদের সাথে একটি কাহিনী শেয়ার করছি। এখন তো আমি শুনেছিলাম আমার ছোট মামার কাছে, কারণ আমার 6 মাস বয়সের কাহিনী, আমার আসলে সে সময় তো আমার কাহিনী অনুধাবন করার কিছুই নেই। তো যাই হোক, কাহিনীটি শুরু হয় তখন আমার মা আমাকে নিয়ে আমার নানার বাসায় ছিলেন, অবস্থান করছিলেন সেই সময়টাতে। এবং আমার নানার বাসা ছিল ঢাকা শহরেরই এমন একটা জায়গায়, যে জায়গাটা ছিল খুবই নীরব, নিথর। মানে অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে একদমই নীরব হয়ে যেত, কারণ তখন শহরের ব্যাপারটা খুব একটা ছড়িয়ে যায়নি সেই অঞ্চলটাতে। এবং সেই অঞ্চলটা তখন ছিল, আমি আমার ছোটকালে জীবন দশায় যা দেখেছি আমার নানা বাড়ি, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশ খানিকটা দূরে, এবং এর মাঝখানে প্লট ছিল বিভিন্ন, হয়তো সেখানে পরবর্তীতে বাড়িঘর হয়েছে। ওই সময়টা ফাঁকা থাকে, এবং বেশ এরকমই ছিল জায়গাটা। সন্ধ্যার পরে খুব একটা আলো দেখা যেত না, অনেক দূরে স্ট্রিট ল্যাম্প ছিল, এবং সেই স্ট্রিট ল্যাম্পের আলো ঠিক ল্যাম্পের আলোর নিচ থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছতো না। আর সেটা আমার চোখে দেখা, আমি যখন ক্লাস 3-4 পড়ি তখনকার স্মৃতি। বাট এটা কিন্তু আরো অনেক আগের, এবং মিরপুরের কোন একটা অঞ্চলের সাথে এটা সংযুক্ত, যে জায়গার কথা বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো সেই জায়গায় ঘটনার সময় আমার মা অবস্থান করছিল নানার বাসায়, এবং আমার মামা যেভাবে ঘটনাটা আমাকে বলেছেন, মামা আমার থেকে খুব বেশি বড় না বয়সে, কিন্তু তিনি আমার সাথে খুব বন্ধুর মতো ছিলেন, এবং তিনি অনেক কিছুই আমার সাথে শেয়ার করতেন, এবং আরো অনেক কাহিনী আছে। যাই হোক, এই কাহিনীটি আমি বলি। যেটা হয়, দুপুরের পরে আমার মামা হঠাৎ করে বাসায় আসেন, মানে তাদের নিজের বাসায়, নানা বাড়িতে আসেন। তার আগে যেটা তিনি করছিলেন, তিনি ওই বাসার কাছাকাছি একটা পুকুর ছিল, এবং পুকুরটা এমন একটা পুকুর ছিল, তখনকার সময় ওই পুকুরগুলো বেশ বড় হতো না, ছোট ছোট পুকুর, কিন্তু আসলে অনেকেই বলতো পুকুরের পাড়ে কিছু গাছ টাছ থাকতো, কলা গাছ টাইপের। অনেকেই বলতো অনেক কিছু দেখে। তো যাই হোক, পুকুরটা ছিল এইরকম। তো সেই পুকুরের পাশে একটা জায়গায় আমার মামাকে তার থেকে বয়সে একটু বড় একটা মানুষ বলে যে, এখানে আমার একটা আংটি পড়ছে, তুমি খুঁজে দিতে পারবা? তো মামা যেহেতু ছোট মানুষ, হয়তো তার বয়স 7-8 বছর, সে তো আসলে ছোট মানুষ, সে তো বুঝতে পারে না, সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পায় না। তো যাই হোক, সে এরকম খোঁজাখুঁজি করে পায় না, এবং তখন দুপুর গড়িয়ে গেছে, তিনি বাসায় আসেন। তো বাসায় এসে তিনি দেখেন আমার আম্মু আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো তিনি চলে আসেন আম্মুর কাছে, এসে আমাকে দেখে বলে, আম্মুকে দেখে বলে, আপা ওকে দাও, আমি নেই, ওকে কোলে নেই। উনি নিজেই ছোট মানুষ, তারপরও তিনি আমাকে কোলে নিতে চাচ্ছেন। তো আম্মা আস্তে করে দেয়। তো আমি নাকি তার কোলে যেই প্রচন্ড রকম একটা চিৎকার করে কান্না শুরু করে দিই, এবং মানে একদম টপ অফ মাই লাংস আমি কাঁদছিলাম। আমি নাকি কাঁদতে কাঁদতে নীল হয়ে গিয়েছিলাম, এবং চোখগুলো বড় হয়ে গিয়েছিল, খুব কাঁদছি, চিৎকার করে করে কাঁদছি। তো আম্মা এই দেখে তাড়াতাড়ি কোলে নেয়, এবং কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই আমি শান্ত হচ্ছি না, এবং কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে আমি একদম নীল বর্ণ ধারণ করেছে শরীর, এবং অসম্ভব রকমের কান্না। একটা বাচ্চা যদি কান্না না থামায়, ছোট বাচ্চা, অনেকক্ষণ, ঘন্টা খানেকের বেশি হয়ে গেছে, কাঁদছে তো কাঁদছি, তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এরকম এক সময়, তখন অলরেডি বিকাল হয়ে গেছে, আমার আম্মা নানি সবাই টেনশনে পড়ে গেল। তো আমার নানা আসার পর নানাকে বলল যে একজন হুজুর নিয়ে আসতে। আমার নানি বলল যে নিশ্চয়ই কোনো একটা বাতাস লাগছে বা কিছু। তো এরকম সময় আমার নানা পাশের একটা মহল্লা থেকে বা পাশের একটা এলাকা থেকে একজন হুজুরকে নিয়ে আসেন, এবং সেই হুজুর নাকি আমাকে দোয়া পড়ে দেন। এবং যখন দোয়া পড়েন, হুজুরের দোয়া পড়ার সময় আমি থেমে গিয়েছিলাম, বাট চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁপে উঠছিলাম, ভয় পাচ্ছিলাম। তো এরকম অবস্থায় হুজুর দোয়া করে দেয়, এবং বলে যে রাত্রেবেলা বাচ্চাকে বা এভাবে দোয়া পড়ে রাখবেন, এবং তিনি একটা সুতা পড়ে দেন মনে হয় গলায়, বলে যেটা পরিয়ে বাচ্চাকে ঘুম পাড়াবেন। এসে বাচ্চার নজর লাগছে, এবং এরকম একটা অবস্থা।
তো যাই হোক, হুজুর পড়ে দিয়ে তিনি চলে যান এবং তিনি একটা লেবু চান বাসা থেকে। ও ঘরে একটি লেবু রাখতে বলেন, আর তিনি একটি লেবু চান এবং তিনি বলেন যে আমি যে জিনিসটা এখানে করতেছে তাকে আমি লেবুতে আটকানোর চেষ্টা করবো। এই লেবুর ভেতর জিন জাতি, এদের মধ্যে একটা শ্রেণী আছে তারা নাকি লেবুকে নাকি ভয় পায়, এবং যেখানে লেবু গাছ থাকে সেখানে নাকি তারা আসে না। যাই হোক, তো তিনি একটা লেবু, দুটো লেবু, একটা দিয়ে যান, একটা নিয়ে যান সাথে করে। তো রাতের বেলা আমি নাকি ওরকম ভয়ে কেঁপে কেঁপে উঠছি এবং কেঁদে উঠছি, মানে অস্বাভাবিক একটা আচরণ। তো রাতে ঘুমাতে গেছে, এই স্বপ্নে তো আমার মামার কাছে শোনা, ছোট মামার কাছে। যাই হোক, ঘুমাতে গেছে, তখন একটা রুমের মধ্যে আমি এবং আমার মা একটা বিছানায় শুয়েছিলাম, আর আমার নানি, আমার ছোট মামা একটা বিছানায় শুয়েছিল মাঝখানে, তো ঘরের মাঝখানের জায়গা আর কি। তো রাত হয়েছে একটা সময়, তখন কিন্তু বিদ্যুৎ ওরকম ছিল না। রাতের বেলা বিদ্যুৎ সবাই লাইট টাইট বন্ধ করে দিত একদম। তো গভীর রাতে লাইট বন্ধ করে দিয়েছে, ঘরের মধ্যে হালকা চাঁদের আলো আসছে জানলা দিয়ে, এবং ঘর লক করা। এবং যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমটার পাশেই কিন্তু বাউন্ডারি দেয়াল, এবং তার পাশে রাস্তা, এবং তার পাশে সেই পুকুরটা। মানে রাস্তা মানে বাসার পরে বাউন্ডারি দেয়ালের পরে রাস্তাটা ক্রস করলে সেই পুকুর, যেই পুকুরে আমার মামা দুপুরবেলা অনেকক্ষণ পুকুরের পাড়ে দাপাদাপি করেছিলেন। তো যাই হোক, সেখানে রাতের বেলা শুয়ে আছে, রাত হয়েছে, অনেক রাত, কুকুর ডাকছে এবং নিশুতি, এবং সেখানে মানে অন্যরকম একটা পরিবেশ। তো আমার ছোট মামা শুয়ে আছে, তার ঘুম আসছে না।